হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের একটা বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটা তোমাদের 10 নম্বর বা 20 নম্বরে পরীক্ষায় আসতে পারে। প্রশ্নটা কি আছে দেখো, প্রশ্নটা আছে অধিকার সম্পর্কে স্বাভাবিক অধিকার তত্ত্বটি ব্যাখ্যা করো। এখানে কি বলা হচ্ছে দেখো, অধিকার ব্যক্তি জীবনের অমূল্য সম্পদ। অধিকার বলতে বোঝায় কতগুলি সুযোগ সুবিধা যেগুলি মানুষের ব্যক্তিত্ব বিকাশের জন্য প্রয়োজন। প্রতিটি মানুষের মধ্যে কিছু শক্তি নিহিত আছে, সেগুলির বিকাশ ঘটলে মানুষ পূর্ণতা পাবে। এর জন্য কতগুলি সুযোগ সুবিধা থাকা চাই। এই সব সুযোগ সুবিধার নাম হলো অধিকার। অধ্যাপক ল্যাস্কির ভাষায় বলা যায়, অধিকার হলো সমাজ জীবনের সেই সব শর্তাবলী যেগুলি ছাড়া কোনো মানুষ সাধারণভাবে ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ ঘটাতে পারে না। তারপরে কি বলা হচ্ছে দেখো, এই অধিকার প্রতিষ্ঠার জন্য অষ্টাদশ শতাব্দী থেকে মানুষ আনুষ্ঠানিকভাবে আন্দোলন করে আসছে। আমেরিকার স্বাধীনতা সংগ্রাম ও ফরাসি বিপ্লব তাদের মধ্যে উল্লেখযোগ্য। অথচ অধিকারকে কেন্দ্র করে যুগে যুগে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। তাই বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে অধিকার সম্পর্কে বিভিন্ন মতবাদ গড়ে উঠেছে। এই মতবাদগুলির মধ্যে স্বাভাবিক অধিকারের তত্ত্ব মতবাদ বিশেষভাবে উল্লেখযোগ্য। তারপরে কি বলা হচ্ছে দেখো, মূল বক্তব্য অর্থাৎ স্বাভাবিক অধিকার তত্ত্বের মূল বক্তব্য কি আছে দেখো। স্বাভাবিক অধিকার তত্ত্বের মূল বক্তব্য হলো মানুষ কতগুলি সর্বজনীন অধিকার নিয়ে জন্মগ্রহণ করে। এই সব অধিকার প্রকৃতিদত্ত বলে এগুলি ভোগের ক্ষেত্রে রাষ্ট্রের অনুমোদনের কোনো প্রয়োজন নেই, কারণ রাষ্ট্র গঠনের পূর্বে এমনকি সমাজ গঠনের পূর্বেও এই অধিকারগুলি এসেছে। তাই এগুলিকে অস্বীকার করার অধিকার কারণ নেই। মানুষের দেহের সঙ্গে তার গায়ের রঙের যেমন অবিচ্ছেদ্য সম্পর্ক, তেমনি মানুষের জীবনের সঙ্গে স্বাভাবিক অধিকারগুলি অঙ্গীভূত। সাধারণভাবে জীবনের অধিকার, স্বাধীনতার অধিকার প্রভৃতি স্বাভাবিক অধিকারের মধ্যে পড়ে। এই সব অধিকারকে রাষ্ট্র কোনোভাবেই অস্বীকার করতে পারবে না। তারপর কি বলা হচ্ছে দেখো, স্বাভাবিক অধিকার তত্ত্বের বিকাশ। এখানে কি বলা হচ্ছে, প্রাচীন গ্রিসে স্টোয়িক দার্শনিক ও রোমান আইনবিদদের লেখায় স্বাভাবিক অধিকারের ধারণা দেখা গেলেও অষ্টাদশ শতাব্দীতে যুক্তিবাদী 3 দার্শনিক হবস, লক, রুসোর লেখার মধ্যে এই তত্ত্বের বিশেষভাবে বিকাশ ঘটে। তারপর কি বলা হচ্ছে দেখো, হবস বলেছেন মানুষের স্বাভাবিক অধিকার আছে। এই স্বাভাবিক অধিকার বলতে নিজের অস্তিত্ব রক্ষার প্রয়োজনে প্রত্যেকে নিজস্ব ধারণা অনুযায়ী যা খুশি তাই করতে পারবে। রাষ্ট্রবিজ্ঞানী লক জীবন, স্বাধীনতা ও সম্পত্তির অধিকারকে স্বাভাবিক অধিকার রূপে বর্ণনা করেছেন। রাষ্ট্রের কাজ হলো মানুষের এই সব স্বাভাবিক অধিকার রক্ষা করা। ফরাসি রাষ্ট্রবিজ্ঞানী রুসো বলেছেন মানুষ জন্মগতভাবে স্বাধীন, তবে সর্বত্র সে শৃঙ্খলে আবদ্ধ। তার মতে মানুষের স্বাভাবিক অধিকার সাধারণের ইচ্ছার মধ্যে অঙ্গীভূত হয়ে আছে। তারপরে দেখো কি বলা হচ্ছে, এরপর আমেরিকার স্বাধীনতা সংগ্রাম ও ফরাসি বিপ্লবের সময় স্বাভাবিক অধিকারের তত্ত্বের বাস্তব প্রয়োগ ঘটে। 1976 সালে আমেরিকার স্বাধীনতা সংগ্রামের ঘোষণায় বলা হয় মানুষ কতগুলি অপরিহার্য অধিকার নিয়ে জন্মগ্রহণ করে, কেউ এগুলিকে হরণ করতে পারে না। 1973 সালে ফরাসি স্বাধীনতা ঘোষণার সময় স্বাধীনতা, সাম্য ও নিরাপত্তা ও সম্পত্তির অধিকারকে স্বাভাবিক অধিকার বলে ঘোষণা করা হয়। তারপরে দেখো, ইংরেজ দার্শনিকদের মধ্যে স্বাভাবিক অধিকারের তত্ত্বের প্রবক্তা হিসাবে উল্লেখযোগ্য হলেন গ্রিন ও ল্যাস্কি। গ্রিন বলেছেন মানুষের নৈতিক উপলব্ধির জন্য যে অধিকারগুলি একান্ত প্রয়োজন সেগুলি হলো স্বাভাবিক অধিকার। রাষ্ট্রের কাজ হলো এগুলিকে সংরক্ষণ করে মানুষের নৈতিক সত্তার বিকাশে সাহায্য করা। দেখো, অধ্যাপক ল্যাস্কি বলেছেন মত প্রকাশের স্বাধীনতা, শিক্ষার অধিকার, ন্যায্য মজুরি পাবার অধিকার, অন্ন সংস্থানের অধিকার প্রভৃতি স্বাভাবিক অধিকার। এগুলি স্বাভাবিক কারণ এগুলি ছাড়া
রাষ্ট্রের উদ্দেশ্য পূর্ণ হতে পারে না। এবারে তোমাদের যে বিষয়টা একটু বলার আছে যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশান নিতে চাইছো এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। 9123005218 এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। লাস্টে এটা 8 লেখা আছে, 18। দেখো এবারে সমালোচনা, তারপর লিখতে হবে সমালোচনা। প্রথমত কি বলা হচ্ছে দেখো, যা খুশি তাই করার নাম অধিকার নয়। রাষ্ট্র যেগুলিকে স্বীকার করবে সেগুলিকে অধিকার বলা যাবে, কিন্তু এই তথ্য অধিকারকে রাষ্ট্রের ওপরে স্থান দিয়েছে। রাষ্ট্রের স্বীকৃতিকে আবশ্যক বলে মনে করেননি, তাই স্বাভাবিক অধিকারের ধারণা সঠিক নয়। দ্বিতীয়ত দেখো, কোনগুলি স্বাভাবিক অধিকার সে সম্পর্কে সবাই একমত হতে পারেনি। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন অধিকারকে স্বাভাবিক অধিকার বলেছেন, তাই স্বাভাবিক কথাটি অস্পষ্ট হয়ে উঠেছে। তৃতীয়ত, এই তথ্যে বলা হয়েছে স্বাভাবিক অধিকার চিরন্তন, এর কোনো পরিবর্তন করা যাবে না, কিন্তু সমাজ থেকে অধিকার জন্ম নেয়। সমাজ পরিবর্তনশীল, তাই পরিবর্তনশীলতার সঙ্গে সঙ্গতি রেখে অধিকারের পরিবর্তন ঘটে, সুতরাং অধিকার শাশ্বত হতে পারে না। চতুর্থ কি বলা হচ্ছে, এই মতবাদে বলা হয়েছে স্বাভাবিক অধিকারকে রাষ্ট্র নিয়ন্ত্রণ করতে পারে না, অর্থাৎ এই অধিকার অবাধ, কিন্তু অধিকার অবাধ হলে সমাজে বিশৃঙ্খলা দেখা দেবে। শক্তিমানরাই শুধু অধিকার ভোগ করতে পারবে। তারপর দেখো মূল্যায়নে কি বলা হচ্ছে, মূল্যায়ন সমালোচিত হলেও এই তত্ত্বের গুরুত্ব কম নয়। ঈশ্বরের দোহাই দিয়ে যখন স্বৈরাচারী শাসকেরা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছিল, তখন এই স্বাভাবিক অধিকারের তত্ত্ব নিপীড়িত মানুষদের উৎসাহ দিয়েছে এবং স্বৈরাচারিতার পথে বাধার সৃষ্টি করেছে।